ওকে, ক্লাস 12 তোদের আগে দেখাবো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তোদের ট্যাক্সের দুখানা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তোদের মেন চ্যাপ্টার কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওটাতেও আমি আসবো। তার আগে ছোট চ্যাপ্টার, সেটা জিএসটিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে দেখে নে। জিএসটিতে আমাদের 4টে জিএসটি হয়, 4 ধরনের জিএসটি হয়, ঠিক আছে? একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এইচজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি, একটা হচ্ছে ইউটিজিএসটি। এই 4টে কি একটু ভালো করে বুঝে নিতে হবে। যদি কোনো ইন্ট্রাস্টেট ট্রানজাকশন হয়, ইন্ট্রাস্টেট ট্রানজাকশন, ইন্ট্রাস্টেট মানে কি? উইদিন দ্য স্টেট, মানে একই রাজ্যের মধ্যে। ধর আমি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কেনাবেচা করছি, পশ্চিমবঙ্গের কোনো অন্য কোনো কোম্পানির সাথে আমি ডিল করছি, ঠিক আছে? হয় কিনছি বা বিক্রি করছি, ওকে? সেটাকে বলা হয় উইদিন স্টেট। মানে একই রাজ্যের মধ্যে যদি কেনা বেচা বা কোনো ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে আসে হচ্ছে সিজিএসটি অ্যান্ড এইচজিএসটি। মানে একটা হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর একটা হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ক্লিয়ার? ধর সাপোজ জিএসটি রেট হচ্ছে 18%, তাহলে সেক্ষেত্রে এটা ব্রেক হয়ে যাবে, 9% হয়ে যাবে সিজিএসটি, 9% হয়ে যাবে এইচজিএসটি। ক্লিয়ার? আর ইন্টারস্টেট, ইন্টারস্টেট মানে কি? মানে এক রাজ্যের সাথে আর এক রাজ্যের, ধর আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে আমি চেন্নাইয়ে কেনাবেচা করছি, বা আমি চেন্নাইতে থেকে দিল্লিতে কেনাবেচা করছি, এক রাজ্যের সঙ্গে আর এক রাজ্যে যদি ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে সিজিএসটি এইচজিএসটি আসবে না, সেক্ষেত্রে একটাই জিএসটি আসবে, তার নাম হচ্ছে কি আইজিএসটি। ধর সাপোজ 18% যদি জিএসটি রেট থাকে, তাহলে পুরো 18%টাই আইজিএসটিতেই ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে সিজিএসটি এইচজিএসটি হচ্ছে কখন? যখন ইন্টারেস্ট রেট থাকবে। ইন্টারেস্ট রেট মানে যখন একই রাজ্যের মধ্যে কেনাবেচাটা হবে। আর ইন্টার স্টেট হচ্ছে তখন হচ্ছে আইজিএসটি থাকবে। সেটা কখন? যখন এক রাজ্যের সঙ্গে আর এক রাজ্যের কেনাবেচা হবে, তখন যে ট্যাক্সটা আমাকে পে করতে হয়, জিএসটিটা পে করতে হয়, সেটা হচ্ছে আইজিএসটি। ক্লিয়ার? আরও একটা সম্বন্ধে বলে দিই, সেটা হচ্ছে ইউটিজিএসটি। ইউটিজিএসটিটা কখন হয়? যে সমস্ত রাজ্যে কোন রকম বিধানসভা নেই, মানে যেগুলো ধর কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন আন্দামান, ঠিক আছে? আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা বলি ইউনিয়ন টেরিটরি, যেগুলো ডাইরেক্টলি সেন্ট্রালের আন্ডারে আছে, ঠিক আছে? সেই সমস্ত রাজ্যে যখন ট্রানজাকশন হয়, তখন আসে হচ্ছে ইউটিজিএসটি আর সিজিএসটি, মানে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এখানেও ধর জিএসটি রেট আছে 18%, এটাও কিন্তু ওরকমভাবে এই একই রকমভাবে এটার মতনই ব্রেক হয়ে যাবে, 9% ইউটিজিএসটি, 9% সিজিএসটি। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেল জিএসটি জিনিসটা কি? এবার আমরা দুখানা অঙ্ক করব, তাহলে আশা করি তোরা পুরো অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখ অঙ্কটা তোরা তোদের স্ক্রিনে দেখতে পাবি। তামিলনাড়ু রাজ্যে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 3,20,000 টাকা। সংশ্লিষ্ট পণ্য ওড়িশায় সাপ্লাই করা হয়েছে। পণ্য ও পরিষেবা কর বলেছে 5%। প্রকৃতপক্ষে তার উপর কি ধরনের এবং কত পরিমাণ উল্লেখিত কর হবে বের করতে বলেছে। মোদ্দা কথা হচ্ছে কি, আমার গুড সাপ্লাইয়ের অ্যামাউন্ট হচ্ছে 3,20,000 টাকা, রাইট? এটা আমার ইনফরমেশনটা আমি জাস্ট লিখছি। জিএসটি রেট দিয়েছে 5%, ওকে? তামিলনাড়ু থেকে প্রোডাক্টটা যাচ্ছে হচ্ছে কোথায়? উড়িষ্যাতে। তার মানে দুটো ভিন রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু আলাদা স্টেটের মধ্যে পড়ে, উড়িষ্যা আলাদা স্টেটের মধ্যে পড়ছে, রাইট? তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ধর ইন্টার স্টেট ট্রানজাকশন, যেটা আমি একটু আগে বোঝালাম, দুটো আলাদা রাজ্যের মধ্যে ট্রানজাকশন হয়, তাহলে সেটাকে বলা হয় ইন্টার স্টেট ট্রানজাকশন। তাহলে এক্ষেত্রে কি আসে? আইজিএসটিটা আসে, রাইট? ওকে, এটা আমার অঙ্কের পার্ট নয়, জাস্ট ইনফরমেশনটা বললাম। এবার আমি অঙ্কটা দেখাচ্ছি কিভাবে হবে, শর্টে করছি। তোরা যখন কিন্তু পরীক্ষায় করবি ফুল ফর্মে করবি, ঠিক আছে? স্টেটমেন্ট শোয়িং ট্যাক্সেবল ভ্যালু অফ সাপ্লাই অ্যান্ড জিএসটি বলে হেডিং দিয়ে দিবি, দিয়ে ছক কাটবি, পার্টিকুলার্স অ্যামাউন্ট একটা ছক কাটলেই হবে। প্রথমে লিখবি ভ্যালু অফ সাপ্লাই,
ভ্যালু অফ সাপ্লাই, ঠিক আছে, কত টাকা ভ্যালু আমার 3,20,000 টাকা, 3,20,000। ওকে, এবার আমি প্রথমেই বললাম যে এটা ইন্টারস্টেট আছে মানে হচ্ছে আমার আইজিএসটি আসবে, এখানে সিজিএসটি, এইচজিএসটি, ইউটিজিএসটি এসব কিছু আসবে না, যেহেতু এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের ট্রানজ্যাকশন হচ্ছে। তাহলে অ্যাড করতে হবে জিএসটি, আমরা অ্যাড করতে আমরা জানি, অ্যাড জিএসটি বলে আন্ডারলাইন করে দিবি, দিয়ে আন্ডারে লিখে দিবি আইজিএসটি অ্যাট রেট অফ কত পার্সেন্ট আছে 5%। ওকে, তাহলে 3,20,000 টাকার উপর 5% মেরে দিবি। 3,20,000 টাকা 5% কত হয়? 3,20,000 প্রথমে 10% বার করবি, সেটা 32,000 টাকা, 32,000 বার হাফ করে দিবি 16,000 টাকা। তাহলে বেরিয়ে গেলে হচ্ছে আমার আইজিএসটি। তাহলে টোটাল কর 3,36,000 টাকা বেরাচ্ছে তোর টোটাল ট্যাক্সেবল ভ্যালু অফ সাপ্লাই। হয়ে গেল, ছকের বাইরে যাবি, দিয়ে লিখে দিবি অ্যান্ড আইজিএসটি ইজ ইকুয়াল টু 16,000। দিস ইজ আ, আমাকে বের করতে বলেছিল এটা কী ধরনের ট্রানজাকশন, তো লিখে দিবি দিস ইজ আ ইন্টারস্টেট ট্রানজাকশন। বাস, অঙ্ক ডান, বোঝা গেছে। আর একটা অঙ্ক করবো, পজ কর। ঠিক আছে, দেখ পরের অঙ্কটা দেখ, তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস কি বলেছে, 2,40,000 টাকা করযোগ্য মূল্যের পণ্য রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশে সরবরাহ করা হলো। তাহলে ফার্স্ট দেখ, প্রথমে রাজস্থান থেকে প্রথমে মালটা পাঠানো হচ্ছে, গুডস পাঠানো হচ্ছে অন্ধ্রপ্রদেশে, কত টাকার ভ্যালু 2,40,000। আবার অন্ধ্রপ্রদেশ থেকে 30,000 টাকার মূল্য অ্যাডিংয়ের পর সেটা আবার ব্যাঙ্গালোরে পাঠানো হলো। যদি অন্ধ্রপ্রদেশে সরবরাহকারী ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা থাকে এবং জিএসটির রেট যদি 18% হয়, তাহলে কর দায় মূলত কার উপর বর্তাবে এবং এক্ষেত্রে কত টাকা দিতে হবে। ঠিক আছে, দেখ এটাকে আমাকে এই অঙ্কটা সলিউশন করেছি অলরেডি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখে নে। প্রথমে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে আমাকে সাপ্লাই ফ্রম রাজস্থান, মানে প্রথমে যখন রাজস্থান থেকে মালটা সাপ্লাই হচ্ছে তখনের ক্যালকুলেশনটা করছি। তখন আমার ভ্যালু অফ সাপ্লাই হচ্ছে 2,40,000 টাকা। এবারে এখানে আমাকে আইজিএসটি অ্যাড করছি 18%, 2,40,000 টাকার 18% 43,200 টাকা যোগ করলাম, বেরাচ্ছে 2,83,200, 2,83,200। এটা যাচ্ছে কার কাছে? রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশের কাছে। এবার অন্ধ্রপ্রদেশ থেকে আবার ব্যাঙ্গালোরের কাছে মাল যাচ্ছে, তাহলে অন্ধ্রপ্রদেশের হিসাবটা এবার বার করছি। ভ্যালু অফ সাপ্লাই 2,40,000 টাকা তো অলরেডি ভ্যালু ছিলই, তার সঙ্গে ও আরও 30,000 অ্যাডিশন অ্যাড করেছে, দিবি বললেছিল মূল্য সংযোজন করেছে, তাহলে এখন ভ্যালু হয়ে গেল কত 2,70,000, রাইট। এবার তার উপরে 18% হবে, সেটা হচ্ছে কত 48,600, 3,18,600। এই অ্যামাউন্টটা যাবে কোথায়? অন্ধ্রপ্রদেশ থেকে ব্যাঙ্গালোরে, রাইট। রাজস্থান থেকে অন্ধ্রপ্রদেশে এসছে 2,83,200, অন্ধ্রপ্রদেশ থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছে 3,18,600। এবার যেহেতু এন্ডে অন্ধ্রপ্রদেশ রয়েছে মানে হিসাব অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকেই কিন্তু মানে ব্যাঙ্গালোরের ওপরই তোর বর্তাবে লাস্ট একদম যে থাকবে। এবার অন্ধ্রপ্রদেশকে কত টাকা জিএসটি লাইব্রেরি দিতে হবে দেখে নে একটু। জিএসটি অন আউটপুট ট্যাক্স, এটা কি করে ক্যালকুলেট করব? আউটপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স মানে কি? যেটা আমি বিক্রি করে যেই ট্যাক্সটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আউটপুট ট্যাক্স। অন্ধ্রপ্রদেশ বিক্রি করে কত টাকা ট্যাক্স পেয়ে দেখ 48,600, রাইট। আর লেস করতে হবে জিএসটি অন ইনপুট ট্যাক্স। জিএসটি অন ইনপুট ট্যাক্স মানে কি? আমি মালটা কেনার জন্য কত টাকা জিএসটি পে করেছি। দেখ অন্ধ্রপ্রদেশ যখন রাজস্থানের থেকে মালটা কিনছে তখন 43,200 টাকা দিয়ে কিন্তু ও মালটা কিনেছে, মানে এই টাকাটা কিন্তু ওকে পে করতে হয়েছে। তাহলে এই 43,200 টাকাটা হচ্ছে ইনপুট ট্যাক্স, রাইট। তাহলে আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স মাইনাস করবি, রিমেনিং থাকছে 5,400, যেটা কিনা ও মানে মাল বিক্রি করে কিন্তু ও এক্সট্রা পেয়েছে, কিন্তু এই টাকাটা তো আর ও নিজের কাছে রাখতে পারবে না, এটা তো ট্যাক্সের টাকা, সরকারের টাকা। তাই এই টাকাটা এখন আর ওকে গভর্নমেন্টকে পে করতে হবে, যেহেতু অলরেডি 43,200 দিয়ে রেখেছে আর রিমেনিং 5,400 এখনো ওকে পে করতে হবে। তাই এটা হচ্ছে আমার জিএসটি লাইবিলিটি। সিলেবাসের যে মেইন যে চ্যাপ্টার ট্যাক্সের সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখান থেকেই বড় মার্কসের অঙ্ক আসবে, ঠিক আছে।
একটু ভালো করে একটু বেসিকটা বলছি, বুঝে নে। একটা বাড়িকে যে কোনো ব্যক্তি এই 4টে রকম ভাবে ইউজ করতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, প্রথমেরটা বলছে দেখ, লেট আউট ফর রেসিডেন্স। মানে লেট আউট মানে হচ্ছে কি, আমি বাড়িটা ভাড়া দিচ্ছি, বাড়িটা ভাড়া দিচ্ছি থাকার জন্য, মানে আমি যাকে ভাড়া দিচ্ছি সে বাড়িটা ভাড়া নিয়ে থাকবে, এটা হচ্ছে লেট আউট ফর রেসিডেন্স। সেকেন্ড হচ্ছে লেট আউট ফর বিজনেস, আমি কাউকে বাড়িটা ভাড়া দিচ্ছি, সে বাড়িটা বিজনেস পারপাস ইউজ করবে, যে কোনো বিজনেস হতে পারে, সেটা সে বিজনেস পারপাস ইউজ করবে। থার্ড, সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, আমি বাড়িটা নিজে থাকবো, নিজে থাকার জন্য নিজে ব্যবহার করব, এটা হচ্ছে সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। আর লাস্ট হচ্ছে সেলফ অকুপাইড ফর বিজনেস, আমার বাড়ি আমি আমার বিজনেস পারপাস ইউজ করব। ওকে, হাউস প্রপার্টিতে তোকে যে কোনো বাড়ি দিতে পারে, যে কোনো পারপাসেই বাড়ি দিতে পারে, তবে লাস্টেরটা যদি ঘাবড়াবার জন্য দিতেই পারে, এটা কিন্তু হাউস প্রপার্টিতে আসবে না, এটাকে পুরো ইগনোর করতে হবে। ঠিক আছে, কারণ নিজের বাড়ি নিজের যদি বিজনেস পারপাস ইউজ করি, সেটা আসে হচ্ছে আরেকটা যে হেড আছে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনস, সেই হেডে কিন্তু এটা আসে। ঠিক আছে, ইনকাম ফ্রম প্রফিট অ্যান্ড লস অফ বিজনেস অর প্রফেশন, এই হেডে কিন্তু এটা আসে। তাহলে অনেক সময় ঘাবড়াবার জন্য এরকম ধরনের বাড়ি কোশ্চেনে দেওয়া থাকতে পারে, ওটাকে টোটালি ইগনোর করতে হবে। যেভাবে লাইফ থেকে প্রবলেম ইগনোর করতে হয়, সেভাবে এটাকেও ইগনোর করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি যে 3টে আছে, এই 3টে বাড়ি থাকলে কিন্তু এই অঙ্কটাতে আসবে। আমরা সবাই জানি এর মধ্যে যে প্রথমে আগে আমাকে অঙ্ক করতে গেলে গ্যাপের ক্যালকুলেশন করতে হয়, রাইট? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার গ্যাপ ক্যালকুলেশন, তাই তো? এবার গ্যাপ ক্যালকুলেশন করতে গেলে সেখানে আবার 2টো বাড়ি হলেই একমাত্র ক্যালকুলেশন করা হয়, থার্ড বাড়িটার কোনো গ্যাপের ক্যালকুলেশন করতে হয় না। থার্ড বাড়িটা কিন্তু অঙ্কে আসবে, কিন্তু এর গ্যাপ ক্যালকুলেশন করতে হবে না, কারণ নিজের বাড়িতে তো আর নিজে কেউ ভাড়া দেয় না, নিজের বাড়িতে কেউ কি নিজে ভাড়া দেয় না, তাই এর গ্যাপ ক্যালকুলেশন করতে হবে না। শুধুমাত্র বাড়ি ভাড়ার ক্ষেত্রেই একমাত্র গ্যাপ ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি বাড়ি ভাড়া দিচ্ছি, সে থাকবে কি সে নিজের বিজনেস করবে সেটা তার ব্যাপার, আমি তো বাড়িটা ভাড়া দিয়ে তার থেকে টাকা পাচ্ছি, রাইট? সো লেট আউট বাড়িরই একমাত্র গ্যাপ ক্যালকুলেশন করতে হবে। এখানে একটা জিনিস একটু বলে দিই, মাথায় রাখবি, গ্যাপ যখন ক্যালকুলেশন করবি তখন আমার অঙ্ক স্টার্টিং হয় হচ্ছে জিএমবি দিয়ে, রাইট? জিএমবি, ফেয়ার রেন্ট, বড় যেটা হবে 90, তারপর স্ট্যান্ডার্ড রেন্ট ছোট হবে 90, এইসব নিয়ে আমি ভিডিওটা বলছি না, এটা তোরা সবাই জানিস, যেহেতু ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, আশা করি সবাই জানিস, রাইট? তো আমি যে কি পয়েন্টসগুলো সেটা আমি তোদের তুলে ধরছি। জিএমবি মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে অঙ্কটা স্টার্ট করতে হয়। ওকে, যদি কোশ্চেনে গ্রস মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে তাহলে তো ব্যাস ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যাই নেই। কিন্তু যদি গ্রস মিউনিসিপাল ভ্যালুর বদলে নেট মিউনিসিপাল ভ্যালু যদি কোশ্চেনে দেওয়া থাকে, তখন কিন্তু একটু চিন্তার কারণ আছে, কারণ তখন আমাকে দেখতে হবে যে বাড়িটা কোথায় অবস্থিত। যদি মেট্রোপলিটন সিটিতে অবস্থিত নাকি নন মেট্রোপলিটন সিটিতে অবস্থিত, ঠিক আছে? যদি দেখি যে বাড়িটা নন মেট্রোপলিটন সিটিতে অবস্থিত, তাহলে নেটটা নিয়ে আমার ঘাবড়াবার দরকার নেই, এটাকেই আমি গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে লিখে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি মেট্রোপলিটন সিটিতে হয়, তাহলে এই নেট মিউনিসিপাল ভ্যালুকে আমায় কিন্তু গ্রসে কনভার্ট করতে হবে। এবার জিজ্ঞেস মনে হতে পারে অনেকেরই যে মেট্রোপলিটন সিটিগুলো আবার কোনগুলো? সেটা হচ্ছে কলকাতা, মুম্বাই, দিল্লি আর চেন্নাই, এই 4টে জায়গা হচ্ছে মেট্রোপলিটন সিটি। যদি এই 4টে জায়গার মধ্যে বাড়িটা থাকে এবং কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে, তখন নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রসে কনভার্ট করতে হলে 10/9 দিয়ে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 10/9 দিয়ে গুণ করতে হবে। গট ইট? বোঝা গেছে?
তার যদি এখানেই বাড়িটা থাকে কিন্তু আমার গ্রসই দেওয়া থাকে, তাহলে তার কনভার্ট করার কোনো ব্যাপার নেই, ওটাই বসিয়ে দেবো। ক্লিয়ার? যেভাবে এবার তোমরা জিএভি ক্যালকুলেট করতে পারো আশা করি, তো সেটা নিয়ে আমি কিছু বলছি না। এবার একটা অঙ্ক করব, অঙ্কটাতে একটু বুঝে নাও। এরপরে যে একটা অঙ্ক তোদের দেখাচ্ছি, দেখ কোশ্চেনগুলো দেখতে পাবি স্ক্রিনে। কোশ্চেনটা, মিসেস টি ইজ দ্য ওনার অফ 2-storied হাউস ইন কলকাতা। একটা বাড়িতে দেখ 3টে ফ্লোর আছে। প্রথমে গ্রাউন্ড ফ্লোর, ওটা একজন টেনেন্টকে ভাড়া দেওয়া হচ্ছে। ফার্স্ট ফ্লোর একজন ডাক্তারকে ভাড়া দেওয়া হচ্ছে তার বিজনেস পারপাস। গ্রাউন্ড ফ্লোর থেকে 6,000 টাকা করে ভাড়া পাচ্ছে পার মান্থ। ফার্স্ট ফ্লোর থেকে 8,000 টাকা করে ভাড়া পাচ্ছে পার মান্থ। আর যে সেকেন্ড ফ্লোরটা যেটা রয়েছে ওটাও নিজের ব্যবহারের জন্য থাকছে, মানে অ্যাজ আর ওন রেসিডেন্স, নিজে ব্যবহারের জন্য ও ব্যবহার করছে। তাহলে একটাই বাড়ি, ঠিক আছে, একটা টোটাল বাড়ি। নিচের পোর্শনটা দিচ্ছে তো হচ্ছে তোর লেট আউট, মানে ভাড়া দিচ্ছে। ফার্স্ট ফ্লোরটাও এটাও লেট আউট, ঠিক আছে। আর ওপরে যে সেকেন্ড ফ্লোরটা ওটাও নিজে থাকছে। ওকে, এটা হচ্ছে বাড়িটার স্ট্রাকচার। তাহলে আমি এই দুটোকে একসঙ্গে করছি কারণ এই দুটো লেট আউট আছে, আর এটাকে আলাদা করছি কারণ এটা সেলফ অকুপাইড আছে। তাহলে এই টোটাল বাড়িটার অংশ যদি 3 হয়, মানে এটা 1/3, এক যদি হয় টোটাল অংশটা, এটা 1/3, এটা 1/3, তাই তো। আমি এই দুটোকে একসঙ্গে করব, মানে হয়ে যাবে 2/3, আর এটা একটা সিঙ্গেল আলাদা করব। বোঝা গেল? চলো দেখে নাও। প্রথমে আমরা কি বের করবো? ক্যালকুলেশন গ্যাপ বের করবো। আমি ফুল শর্ট ফর্মে লিখছি, পরীক্ষা কিন্তু এটা সব ফুল ফর্মে লিখবি। গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর একসঙ্গে করছি। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে কি, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। কিন্তু এখানে অঙ্কে দেখ নেট দেওয়া আছে। আমি বলেছিলাম কি, যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকে তাহলে দেখতে হবে বাড়িটা কোথায় আছে। দেখ বাড়িটা দেখ বলে দিচ্ছে কলকাতায় আছে, রাইট? তাহলে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বার করার জন্য আমাকে নেট থেকে গ্রসে কনভার্ট করতে হবে, রাইট? তো নেট থেকে গ্রসে কীভাবে কনভার্ট করবো? 1,08,000 ইন্টু 10/9, রাইট? 1,08,000 ইন্টু 10/9। তাহলে 1,08,000 ইন্টু 10/9 করলে কত হয়? 1,20,000। এটা বেরাচ্ছে আমার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। কিন্তু এই 1,20,000 এটা কিন্তু পুরো বাড়িটার ভ্যালু। আমি কিন্তু দুভাগটা করছি, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তাহলে এখানে কিন্তু 1,20,000 লেখা যাবে না, 1,20,000 ইন্টু 2/3 করতে হবে, কারণ বাড়িটাতে টোটাল 3টে অংশ রয়েছে, তাই তো। তাহলে 1,20,000 ইন্টু 2/3 করলে আমার অ্যামাউন্ট আসছে 80,000 টাকা। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো দেওয়া আছে এখানে ফেয়ার রেন্ট দেওয়া নেই, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই। তাহলে এটাই হচ্ছে আমার RER, মানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এখানে কোনো রকম ভ্যাকেন্সিও দেওয়া নেই। তাহলে এখানে শুধু অ্যানুয়াল রেন্ট আছে। তাহলে অ্যানুয়াল রেন্ট লিখবো এবার আমি। দেখো প্রথম বাড়িটা থেকে 6,000 টাকা করে পাচ্ছি পার মান্থ, পরের ফ্লোরটা থেকে আমি 8,000 টাকা করে পাচ্ছি। তাহলে টোটাল কত পাচ্ছি? 6,000 প্লাস 8,000, মানে 14,000 টাকা পাচ্ছি। তাহলে 14,000 ইন্টু 12, 14,000 টাকা করে পার মান্থ পাচ্ছি। তাহলে 14,000 ইন্টু 12 মানে ইয়ারলি কত পাচ্ছি? 1,68,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? 1,68,000 টাকা। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওকে, বুঝছিস তো? চলো এবার দেখো অঙ্কটা। এই যে হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে, যতটা শর্টে পারলাম করলাম। তো প্রথমে আমরা করব হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর, তাই তো। এটা একটা করছি, এটা হচ্ছে লেট আউট। প্রথমে লিখতে হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমি এখানে শর্টেই লিখছি। গ্রস অ্যানুয়াল ভ্যালু তোমার কত বেরিয়েছে আমাদের? একটু আগে আমরা বার করলাম, পজ করে একটু, 1,68,000 আমাদের বেরিয়েছিল, রাইট? এবার লেস করবে, কি করবে? লেস মিউনিসিপ্যাল ট্যাক্স, ঠিক আছে। মিউনিসিপ্যাল ট্যাক্স দেখো টোটাল বাড়ির বলেছে 10%। কত? 10%। যখন মিউনিসিপ্যাল ট্যাক্স পার্সেন্টেজে দেওয়া থাকে এবং বাড়িটা যদি মেট্রোপলিটন সিটির ওপর হয়,
তাহলে কিন্তু নেটের ওপর বার করতে হয় পার্সেন্টেজটা। আমার নেট মিউনিসিপ্যাল ভ্যালু অঙ্কে দেওয়াই ছিল 1,08,000 টাকা, রাইট? তাহলে এই 1,08,000 টাকার ওপর 10% করলে এবার এই 1,08,000 টাকা 10% করলে যেটা বেরায় সেটা হচ্ছে তোমার মিউনিসিপ্যাল ট্যাক্স। সেটা কত হয়? একটা শূন্য বাদ দিলে 10,800, তাই তো? এই 10,800টা হচ্ছে আমার মিউনিসিপ্যাল ট্যাক্স, ঠিক কথা। কিন্তু এর মধ্যে 10,800 টাকাটা কিন্তু আমার লেট আউট বাড়ির জন্য নয়, এটা পুরো বাড়িটার জন্য, যার মধ্যে কিন্তু একটা পোর্শন সেলফ অকুপাইডে ঢুকে রয়েছে। তাহলে এটাকে এবার 2/3 করতে হবে, তাহলে তোমার সেলফ অকুপাইড পোর্শনটা বাদ দিয়ে লেট আউট পোর্শনটার মিউনিসিপ্যাল ট্যাক্সটা বেরাবে। সেটা বেরাচ্ছে কত? 7,200। এখানেও শেষ নয়, এখানে দেখো 7,200-র পরে মিউনিসিপ্যাল ট্যাক্সের ঘরে কোশ্চেনে দেখবে লেখা আছে যে 50% পেড বাই টেনেন্ট। টেনেন্ট আবার এর আবার হাফ পোর্শন দিয়ে দিয়েছে। তাহলে টেনেন্টের পোর্শনটা কি আমি লিখবো না, কারণ আমাকে আমি যে ওনারের হাউস প্রপার্টি বার করছি সেটা আমাকে মাইনাস করতে হবে। তাহলে 7,200-র পর আবার 7,200 ইন্টু 50% মানে 3,600 টাকা আমাকে কিন্তু মাইনাস করতে হবে। বোঝা গেছে আশা করি মিউনিসিপ্যাল ট্যাক্সটা? তাহলে 1,68,000 টাকা থেকে 36 টাকা মাইনাস করলে বেরাচ্ছে 1,00,000, একটু নিচে করেই লিখলাম 64,400। এটা বেরিয়ে গেল হচ্ছে আমার নেট অ্যানুয়াল ভ্যালু। আবার লেস ডিডাকশন আন্ডার সেকশন 24A স্ট্যান্ডার্ড ডিডাকশন। ওকে, সেটা কত হয় তোমরা সবাই জানো, 30% অন ন্যাভ। তাহলে 1,64,400-র ওপর 30% কত হয়? 49,320। আর 24B ইন্টারেস্ট অন লোন। দেখো ইন্টারেস্ট অন লোন কত দেওয়া আছে। ইন্টারেস্ট অন লোন আমার অঙ্কে দেওয়া নেই। নেট মেথড ল্যান্ড রেভিনিউ, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, রেন্ট কালেকশন চার্জেস, কোন রকম কিন্তু আমার ইন্টারেস্ট অন লোন দেওয়া নেই। তাহলে ড্যাশ 49,320 বাইরে গেল। এবার এই 1,64,400 থেকে মাইনাস হয়ে যাবে 1,15,080। এটা বেরিয়ে গেল হচ্ছে আমার ইনকাম ফ্রম লেট আউট পোর্শন। ওকে, এবার আমার এখন একটা সেলফ অকুপাইড পোর্শন রয়েছে, রাইট? দেখে নাও সেলফ অকুপাইড হলে কি হয়। প্রথমে ডাইরেক্ট গ্যাপ তো নেই, মিউনিসিপ্যাল ট্যাক্স মাইনাস করারও কিছু নেই, ডাইরেক্ট আমরা ন্যাভ থেকে স্টার্ট করব, মানে নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ, মানে ডাইরেক্ট এখানে লিখবে নীল বা ড্যাশ, লেস করবে 24B ইন্টারেস্ট অন লোন অ্যাকচুয়াল। এখানে কিন্তু এই অঙ্কটাতে কোনো রকম ইন্টারেস্ট লোন নেই, তাই এখানে এলো না, যদি থাকতো তাহলে কিন্তু আসতো। তাহলে ইন্টারেস্ট লোনটা আমি এখানে বসাতাম। আমি জাস্ট ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম লিমিটের ব্যাপারটা থাকে, কিন্তু এখানে তো লোনেরই কোনো গল্প নেই। ম্যাক্সিমাম লিমিট যে ব্যাপারটা এটা শুধুমাত্র সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রেই থাকে। যদি রিপেয়ার পারপাস হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30,000 টাকা অবধি ছাড় থাকে, আর যে কনস্ট্রাকশন পারপাস হয় তাহলে সেক্ষেত্রে 2 লাখ টাকা অবধি ছাড় থাকে। যদি পারপাস মেনশন করে না দেয় তাহলে ইন্টারেস্টের অরিজিনাল যে অ্যামাউন্ট কোশ্চেনে দেওয়া থাকবে তার উপর তুমি বেস করে এখানে অ্যাজিউম করে নেবে যে এটা কি পারপাস নেওয়া হয়েছে, অ্যামাউন্টের উপর বেস করে। তাহলে এটা বাইরে যাচ্ছে, এখানেও বাইরে যাচ্ছে। মাথায় রাখবে সবসময় যদি এখানে অ্যামাউন্ট দেওয়া থাকতো এখানে সবসময় নেগেটিভে বাইরে যেত। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট যেটা হয়, ইনকাম যেটা হয় সেটা এরকম নীল হয়, নইলে কিন্তু নেগেটিভে হয়, ঠিক আছে? পজিটিভ কিন্তু কখনোই হবে না। তাহলে তোমার এটা তোমার হচ্ছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড পোর্শন, ঠিক আছে? তাহলে ওটা কিছু নেই, তাহলে আমার মাইনাস করে আমার অ্যান্সার আসছে 1,15,080। এটাই হচ্ছে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? এই হলো টোটাল অঙ্কটা। আরেকটা অঙ্ক হয় যেটা হচ্ছে তোমার দিতেই পারে,
কলেজ লেভেলে আছে, সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট কনস্ট্রাকশন। সেটা শুধুমাত্র সেলফ অকুপেড বাড়ির ক্ষেত্রে হয় ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময়। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানে আর দেখাচ্ছি না, আমি আলাদা একটা শর্টসে ওটা আপলোড করে দেবো, তোমরা শুধু দেখে নিও। আর এর যে থিওরি সাজেশন সেটা আমি পিডিএফ করে দেবো, যারা অনলাইনে দেখছো তারা আমাকে মেসেজ করো, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করে নাও, সবাইকে খুব ভালো হবে। অল দ্য বেস্ট, টাটা।